আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম দেশে হারা ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শ্রবণের রাগারাগি মুখে টিকে থাকতে পারেনি শুয়া, সেজন্য শ্রবণের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শ্রবণ উত্তেজিত হয়ে যাচ্ছিল। শ্রবণকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শ্রবণ যা বলবে তাই করবে, তার কথার এক চুলো নড়চড় হবে না, সেটা এই কয়েকদিন সে খুব ভালো করে বুঝতে পেরেছে। একবার যখন মুখ দিয়ে বের হয়েছে ডিভোর্স দেবে তখন দেবেই, এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না। আর স্পর্শ এসে দাঁড়ায় সোহা রুমের সামনে, ভিতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে সোহা মুখ তুলে স্পর্শের দিকে তাকায়। সোহার দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। স্পর্শ এগিয়ে এসে সোহার সামনে হাঁটু মুড়ে বসে মুখ তুলে সোহার মুখের দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে। কন্দরত সোহাকে দেখতে ভীষণ আদুরে লাগছে। কাঁদছিস কেন, কি হয়েছে? সোহা চোখের পানি মুছে চুপ হয়ে থাকে। তোকে ভাইয়া কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে সোহা। এতে মন খারাপের কি আছে, আমাদের ভাগ্যটা এমন রে, কাঁদিস না রে। আর সোহা স্পর্শে মুখে তাকিয়ে আছে, দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্তই আপন করে পাবো না, তাদের জন্য কেন এত মায়া জন্ম নেই? স্পর্শ একটু থামে, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার বলে, ভাইয়া উপর থেকে নিজেদের যেমন দেখাক, ভিতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইয়াকে তুই ভালো রাখিস, কোনোদিন ভাইয়া হাত ছাড়িস না। মা খালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো ভাইয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালো রাখবি। যাই যত কিছু হয়ে যাক না কেন, তুই ভাইয়াকে ছাড়বি না। একটু থেমে আবার বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব, কবে বাড়িতে আসবো ঠিক নেই, আবার আসবো কিনা তারও কোনো ঠিক নেই। ভালো থাকিস আর আমার ভাইয়াকে ভালো রাখিস। সোহা কিছু না বলে স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়, শ্রবণের জন্য হয়। দুই ভাই কত বাজেভাবে না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোন তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো। এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরো একবার বলে, ভাইয়াকে কোনোদিন কষ্ট দিস না, একটু রাগারাগি করলে সহ্য করে নিস, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে। সোহা আগের মতো বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় ভিতর থেকে। অবাধ্য চোখে পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর থেকে। বড় ভাইয়ের জন্য এই দুনিয়া মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকা আর সুখে কেড়ে নেই কেন? রাত 9টার পর অনিমা চৌধুরী শোয়ার রুমে প্রবেশ করেন। এতক্ষণ রান্না করেছিলেন জন নিয়েই। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। শোয়া ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে উল্টো ফিরে আছে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছে করছে না। শোয়া মায়ের ডাক শুনে বুক আর ভারী হয়ে আসছে শোয়ার। মায়ের দিকে না তাকিয়ে আগের মতো শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে শোয়ার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে সরিয়ে দেন। গায়ে ধাক্কা দিয়ে বলেন, শোয়া ঘুমিয়ে পড়েছিস? উঠ, কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা। শোয়াকে শুয়ে থাকতে দেন না অনিমা চৌধুরী, টেনে তুলে জোর করে বসিয়ে দেন। শোয়া মায়ের দিকে তাকায় না, নিজের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেন গা থেকে। বলো, কি বলবে? শ্রবন্তকে ডিভোর্স দিতে চাই? আমি বললাম হ্যাঁ, তাহলে দিয়ে দে। শোয়া মুখ তুলে তাকায় মায়ের মুখে দেখে। অনিমা চৌধুরীকে চেনা যাচ্ছে না এখন, চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শ্রবণকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না। শ্রবণকে ডিভোর্স দিয়ে দে, স্পর্শকে বিয়ে করে নে। তুমি পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তোকে ভালোবাসে, ও অবশ্যই তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না। কেন? তুইও তো ভালোবাসিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুমি কি শ্রবণের সঙ্গে সংসার করতে চাইছিস? হ্যাঁ। ওই পাগলের সঙ্গে তুই জীবনও ভালো থাকবি না শোয়া। ও যখন ডিভোর্স দিতে চাই, তাহলে তুই ডিভোর্স নিয়ে নি। স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। শোয়ার গলা সরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করবো? শ্রবণ বাড়ির সকলের সামনে তোর সঙ্গে যা ইচ্ছা ব্যবহার করে, আড়ালেও নিশ্চয় করে। ওর মাথায় তার তোর সব ছেঁড়া, পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মরার জন্য কেন এতটা পাগল হয়ে আসিস? পুরো কথা শেষ করার আগে সোহাগ কিছুটা রাগী সুরে বলে, চুপ করতে বলছে, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, অনেক ভেবে ফেলেছ। আমাকে জন্ম না দিলেও পারতে, জন্ম যখন দিয়েই ফেলেছ তখন জন্মের পর বেশ খাইয়ে মেরে ফেললেই ভালো হতো। এই কাজটা তো করতে পারতে জীবনে। তুই ওই পাগলের জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখ বন্ধ করে রাখ একটু। শোয়ার চাপা সরে কথা বলাগুলো শুনতে পেলেই বুঝতে পারবে না কথার মানে।
এমন কথা কেন বললো? সোয়ার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখে শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নিমূর্তি রূপ ধারণ করে। ওকে এই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর। এই ছেলে এখানে আসলো কখন? ওনার সব কথা শুনেছে? যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শ্রবণ ধীর পায়ে ভিতরে প্রবেশ করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন। শ্রবণ বিছানার কাছে এসে দাঁড়ায়। সোয়া দ্রুত নেমে আসে বিছানা থেকে, ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি কিছু বলবেন? হ্যাঁ, কুত্তার বাচ্চার জিব্বা টেনে ছিড়বো। সোয়া মায়ের দিকে তাকায়, ভয়ে ওনার মুখের রং আরো পাল্টে গেছে। কুত্তার বাচ্চা, মেয়েকে নিজের মতো বাড়া ভাতারি বানাতে চাইছিস? সোয়ার কানা ঝাড়ঝাড়া হয়ে গেছে শ্রবণের কথা শুনে। ভয়ে কিছু বলতেও পারছে না বেচারি। শ্রবণ সোয়ার মুখের দিকে তাকায়, হপ করে গলা চেপে ধরে বলে, এখনো ডিভোর্স দেয়নি, তার আগে নিজের পিছনে ছেলেদের লাইন লাগানো প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোয়া শ্রবণের হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায়। শ্রবণ গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? এর পিছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসা বানানোর প্ল্যান করছিস? শ্রবণের কথা শুনে কেঁদে ফেলে সোয়া, কান্না করতে করতে বলে, প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করবো? তোরা করলে দোষ নেই আর আমি বললেই দোষ? তুমি এসব কথা কেন বলছো? তোরা যা বলেছিলে আমি তো সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্ট শুনতে পাই। আমি শুনেছি তো কি প্ল্যান করলি তোরা দুজন মিলে। আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল? ওই কুত্তার বাচ্চা নষ্ট মহিলা, আমি পাগল? আমার মাথায় তার ছিঁড়া? নিজের মতো নষ্ট বানাবি মেয়েকে? তোর মা এক নষ্ট মহিলা ছিল, তোদের দুই বোনকেও নষ্ট বানিয়েছে, এখন তুই তোর মেয়েকেও নষ্ট বানাবি? কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চাইছিলাম, কিন্তু এখন আর দিব না। তোর মেয়ে মরার আগে আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ের জীবনে দেখ শুধু কিভাবে জাহান্নাম বানাই আমি। এই নষ্টার বাচ্চা, আয় আমার সাথে। সোয়ার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায়। সোয়া পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান সুরে বলে, তোমাকে আমি এ জীবনেও মাফ করব না। শ্রবণ সোয়াকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভিতরে এসে সোয়ার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভিতর থেকে। ঘুরে দাঁড়াতে ভয়ে পিছে ফিরে তাকায় সোহা। বলো, কি প্ল্যান করলি ওই নষ্টার সঙ্গে? কোনো প্ল্যান করিনি। নিজের পিছনে ছেলেদের লাইন লাগাবি? না 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 না, তোকে ডিভোর্স দিয়েছে এখনো? না। ভয়ে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে যায় সোয়া। শোভন এসে ওর সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। শোভনের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, চোখে মুখে স্পষ্ট হিংস্রতা প্রকাশ পাচ্ছে, ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে। আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি, তুই এখনো আমার বউ। তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পিছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা করলে কিভাবে? তুমি ভুল বুঝছো, তুমি পুরো কথা শুনোনি বোধ হয়। আমি কিছু বলিনি। শোভন ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। শোয়ার মাথা একদিকে হেলে পড়েছে। শোভন চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, কি শুনিনি? ডিভোর্স দিতে চেয়েছি, রং লেগে গেছে মনে। শোয়া কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিছু, আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললে ভালোবাসিস বা বাসি না। স্পর্শ ভাইয়াকে আমার জন্য হারাম, আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি, সবকিছু আম্মু নিজে থেকেই বলেছে। আমি কোনো ছেলে কাছে যাব না। কান্নার কারণে সোয়ার কথাগুলো খুব একটা স্পষ্ট হয় না, তবে শোভন বুঝতে পেরেছে সোয়া কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে। ভয়ে পুরো শরীর কাঁপছে। শোভন এখন আরো মারবে ওকে। তো এমন কিছু বলেনি, সবকিছু তো ওর মাই বললো। বারবার নিষেধ করলো তবু বললো। শোভন সরে যায় শোয়ার সামনে থেকে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কথা শুনলেও শেষের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে, বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। শোয়ার পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে, এই কথাগুলো শোনার পর ওর মস্তিষ্ক অন্য কথা আর শুনছিল না, বারবার এই একই কথা রিপিট করছিল। শোয়া ওকে দেখে ওর মাকে চুপ করতে বলেছিল। শ্রবণ বিছানায় বসে পড়ে, মাথার ভিতর দপ দপ করছে। অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্ক টকবক করে ফুটছে। লাইটার খুঁজে পাচ্ছিল না, শোয়া হয়তো সরিয়ে রেখেছে। শোয়া রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞেস করতে, গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি। অনিমা চৌধুরীর কথা শুনে আগুন ধরে গেছে মাথায়। শোয়ার দিকে তাকায়, আবার শোয়া ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ শ্রবণের দিকে তাকিয়েছিল। নষ্ট ডাইনির বাচ্চা, লাইটটা কোথায় রেখেছিস? শোয়া নিচ থেকে উঠে ড্রয়িং টেবিলের ড্রয়ার থেকে লাইটারটা বের করে নিয়ে আসে। কম্পিত হাতে লাইটটা বাড়িয়ে দিয়ে শ্রবণের দিকে। ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাঁপে, শোয়ার হাতটা ঠিক তেমন ভাবে কাঁপছে। শ্রবণ শোয়ার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। লাইটারটা হাতে নিয়ে শোয়াকে টেনে আনে নিজের কাছে, জোয়াল চেপে ধরে বলে,
তোর মা তোর পিছনে ছেলেদের লাইন লাগাবে তাই না? এটা দিয়ে তোর এই বিউটিফুল চেহারা এমন অবস্থা করব, এখন যে কোনো ছেলে পিছনে লাইন তো দূরের কথা, মনে ভুলে তোর দিকেও তাকাবে না। শ্রবণের কথাগুলো শুনে ভয়ে আতঙ্কে পিছিয়ে যেতে চাই ছোঁয়া, কিন্তু শ্রবণ চেপে ধরে রাখা যেতে পারে না। শ্রবণ লাইটার জ্বালিয়ে ছোঁয়ার মুখের দিকে এগিয়ে নিয়ে আসে। ছোঁয়া দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে আবার। হাত ছড়া বলছি না, এমন করো না তুমি, আমি কোনোদিন কোনো ছেলের সামনে যাব না, যার মতো অবস্থা থাকলেও যাব না। হাত ছড়া বলছি, নয়তো তোর চুলে আগুন লাগিয়ে দিব, এমনিতে মাথায় আগুন ধরে আছে। নষ্ট ডাইনের বাচ্চা তুই, সরা। চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, এই গল্পটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।